আজকে যে মুভিটি এক্সপ্লেন করব এটি 2024 সালের কমেডি রোম্যান্স হিন্দি মুভির নাম ব্যাড নিউজ মানে খারাপ খবর। মুভির গল্পটি একটি মেয়েকে ঘিরে, অর্থাৎ মেয়েটির সাথে কী এমন ঘটনা ঘটবে যে গল্পের নামকরণ এমনটি করা হয়েছে। তাছাড়া মেয়েটি কি পারবে তার জীবনের এই ব্যাড নিউজ থেকে গুড নিউজে পরিবর্তন হতে? চলুন গল্প থেকে জেনে আসি। এছাড়া মুভিতে রোম্যান্স আর কমেডিতে ভরপুর, তাই মন যদি খারাপ থাকে তাহলে মনোযোগ দিয়ে দেখুন, কথা দিচ্ছি সেরা বিনোদন পাবেন। তো শুরুতেই দেখতে পারি অনন্যা নামের এই মেয়েটিকে, যিনি একজন সিনেমার নায়িকা। সে এসেছে এই মেয়েটির জীবনী সম্পর্কে জানতে। মেয়েটির নাম শালনী, গল্পের লিড ক্যারেক্টার। তো তার সম্বন্ধে জানতে এসেছে, নিশ্চয়ই কিছু রহস্যময় ব্যাপার আছে। তো কি, প্রথমত সে ইন্ডিয়ার প্রথম মেয়ে যে মিরাকি স্টার জিতেছে। তো মিরাকি স্টারটা কি? এটা একটা অ্যাওয়ার্ড যেটা সে সেফের কাজ করে পেয়েছে। আর দ্বিতীয়ত তার জীবনে ঘটেছে হেটেরোপ্যাটার্নাল সুপারফেকেন্ডেশন। উচ্চারণ ভুল হলে মাফ করবেন, আসলে এটা উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যাচ্ছে। তো তোমাদেরকে সোজা সাপটাই বুঝিয়ে দিই, মেয়েটির টুইন্স বেবি হয়েছিল। তো যমজ সন্তান তো হয়, সাধারণ ব্যাপার, কিন্তু শালনীর দুটি বাচ্চাটির বাবা আলাদা আলাদা। আর এই ঘটনাকে বলা হয় হেটেরোপ্যাটার্নাল সুপারফেকেন্ডেশন। তো এটা কীভাবে হয়েছে আর এটার পরিণতি কী তা নিয়েই মুভির টুইস্ট। তো সিন চলে আসে প্রথমের দিকে আর গল্পটা এখান থেকেই শুরু হয়। এই যে শালনী আর ইনি হচ্ছেন তার মা, তারা এসেছে একটা বিয়ে বাড়িতে। আসলে তার মায়ের চিন্তা তাকে নিয়ে, যে কবে মেয়ের বিয়ে দেবো। এদিকে বয়স পেরিয়ে যাচ্ছে, তাই যেখানেই যায় শুধু মেয়ের জন্য ছেলে খোঁজে। তো এখানেও একই ঘটনা। আর এদিকে শালনীর ফোকাস তার কেরিয়ারের দিকে। সে একটা হোটেলে সেফের কাজ করে, তার ইচ্ছা মিরাকি স্টার পাওয়ার। সে চায় না বিয়ে করে তার স্বপ্ন থেকে যাক। তখনই শালনী দেখতে পেয়ে যায় তার মাসিকে। তার মা তার মাসিকে বলে, তুই একটু ওকে বোঝাতো, সে বিয়ে করতে চায় না। কিন্তু উল্টোটা হয়, তার মাসি তার মাকেই বোঝাতে লাগে যে বিয়েটা কোনো কেওসি না যেটা ছাড়া জীবনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে না, সো রিল্যাক্স। আর শালনীকে বলে, শোন শালনী, তুই তোর জবে ফোকাস কর, তোর কেরিয়ারের উপর ধ্যান দে, আমি আছি তোর সাথে। বাস, শালনী তো মন খুশি। তখনই শালনীর মা শালনীর মুখটা ঠিক এইভাবে ঘুরিয়ে ছেলেটিকে দেখতে বলে, ওই দেখ হারমান সাথিজা বিল্ডার্সের একমাত্র ছেলে, একেবারে ঋত্বিক রোশনের মতো চেহারা। তার মাসি বলে, চুপ, কী লাগিয়েছো, যেখানে যাও শুধু বাজারের মতো ছেলে খুঁজতে থাকো। কিন্তু তার মা তার মাসির কথা না শুনে শালনীকে টেনে নিয়ে বলে, তুই জানিস ব্যান্ড বাজা বাড়ার ছবিতে অনুষ্কা আর রণবীরের একটা বিয়ে বাড়িতে প্রথম দেখাইছিল। বাস, শালনী আর তার মাসির কথা শুনে পাগল। শালনী বলে, এইসব মুভি দেখে দেখে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। তোমার কি মনে হয় এই বিয়ে বাড়িতে কোনো একটা লম্বা হ্যান্ডসাম রাজকুমারের মতো ছেলে আসবে আর এসে আমাকে পাগল করে দেবে? ঠিক তখনই হাজির সেপ্টেম্বর পাওয়া যাবে কি? ছেলেটির নাম আখিল চাড্ডা। আখিল বলে, আন্টি একটু দেখো না, পার্সে হতে পারে। কিন্তু তারা সেপ্টেম্বরের কথা না শুনে আখিলকে দেখতে থাকে, কারণ শালনী যেমনটা বলেছিল ঠিক সেরকমই ছেলে তাদের সামনে এসে হাজির। আখিল এইভাবে তাকানো দেখে বলে ওঠে, যাওয়ার আগে ফেরত দিয়ে দেবো, এমন কি ব্যাপার? তো শালনীর মা কথা শুনে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। তো আখিল আর শালনীর মধ্যে একটু হাই হ্যালো হয়ে যায়। তো শালনীর ফেসটা দেখতে পাচ্ছেন, ইচ্ছা না থাকলেও যেন দিল মে কুচকুচ হতা হয়, এরকম একটা ফিলিং চলে এসেছে। তো বিয়ে বাড়িতে এসেছে তাই একটু লম্বজম্ব হয়ে যায়। বিয়ে বাড়ি বলে কথা, একটু লম্বজম্ব না হলে ঠিক বিয়ে বাড়ি বলে মনে হয় না। তো লম্বজম্ব শেষে শালনী এরকম একটা জোশওয়ালা ছেলেকে দেখতে পেয়ে আর থাকতে পারলো না, এরকম করে কাশির ইশারায় তাকে ডেকে নেয়। তো তাদের মধ্যে পরিচয় হয়ে যায়। শালনী বলে সে পানামা নামে একটা ক্যাফে হেডসেফের কাজ করে। আখিল বলে তার একটা চাপের রেস্টুরেন্ট আছে। তো আখিলের ফেসটাও দেখতে পাচ্ছেন, শালনীকে দেখে কিন্তু আখিলের মনেও লাড্ডু ফুটে গেছে। তো তাদের দুজনের মন মিলে গেছে। আর এটা বুঝতে পেরে শালনীর মা এবং আখিলের মা তাদের কুণ্ডিল মেলাতে শুরু করে দেয়। সিন চলে আসে পরের দিন সকালে। শালনী হোটেলে কাজ করছিল, তখনই আখিল তার সামনে হাজির। শালনী বলে, তুই এখানে? আখিল বলে, অনেক মিস করছিলাম তোকে। আর তার দোকানে যত রকমের চাপ আছে সব নিয়ে আসে হাজির। বলে, তুই কালকে বলিসনি না কোনটা তোর পছন্দ, তুই আজকে সব নিয়ে এসেছি। শালনী বলে, তোর এই চাপ খেয়ে আমার পেট খারাপ হয়ে যাবে। আখিল বলে, কিন্তু আমি তো তোর মনটা খারাপ করতে এসেছি। শালনী বলে, দেখ আখিল, কালকে কিন্তু তোর সাথে অনেক মজা আসছিল এবং আমি আমার মনটাও তোকে দিয়ে দিতে চাই, কিন্তু আমার জীবনে এখন মিরাকি আছে। আর আখিল বলে, এটা আবার কে? শালনী বলে, আরে মিরাকি স্টার, সেফদের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, যেমন অস্কার, নোবেল প্রাইজ, ঠিক ওই রকম। শুনে আখিল বলে, শালনী আমারও কিন্তু একটা স্বপ্ন আছে। শালনী বলে, কি? আখিল বলে, একটা রোমান্টিক বউ আর দুটো ছোট বাচ্চা। শালনী বলে, দেখ আখিল, আমি কিন্তু এখন সিরিয়াসলি বলছি, রিলেশনশিপ, ডেটিং এইসবের জন্য আমার জীবনে এখন কোনো জায়গা নেই। আমার স্বপ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে গেছে। আখিল বলে, শোন, চাঁদে পৌঁছতে গেলে তো রকেটের প্রয়োজন হয় কি না? তুই আমাকে সেই রকেটটা ভেবে নে না, নাহলে কটা দিন আমার সাথে একটু ঘুর, তারপর ভালো না লাগলে বলিস। তো শালনী অনেক ভেবেচিন্তে রাজি হয়। তো আখিলের সাথে কটা দিন সময় পার করে শালনী এতটাই হ্যাপি ফিল করেছে যে আগে কখনো তার এরকম অনুভব হয়নি। তাই শালনী আখিলকে বিয়ে করতেও রাজি হয়ে যায় এবং তারা ঝটপট বিয়েও করে ফেলে। তো বিয়ের পরে সিন কোথায় যাবে বুঝতে পারছেন। তো তারা দুষ্টুমি শুরু করবে, তখনই দরজায় কে যেন নক করে। আখিল দরজা খুললে দেখে তার মা বলে, বেটা, তোর জন্য ইউরোপ হানিমুনের একটা টিকিট কেটেছি, তাড়াতাড়ি করে আমার জন্য একটা ছোট্ট আখিল এনে দে, বাস, তাহলেই আমি খুশি। তো মা ছেলে সম্পর্ক কতটা ফ্রেন্ডলি বুঝতে পারছেন। মা ছেলেকে ফুলসজ্জায় শুভেচ্ছা জানাতে এসেছে। তো যাই হোক, সিন চলে আসে তাদের হানিমুনের ট্রিপে। তারা দুজনে রোম্যান্সে মেতে উঠবে। দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় করেই আখিলের মা বারবার ভিডিও কল করে। আর এটা দেখে শালনীর মন রোমান্টিক মুড থেকে পুরো স্যাড মুডে পরিণত হয়ে যায়। শালনী বলে, আমরা কি এখানে হানিমুন করতে এসেছি না হরিনামের ভোজন গাইতে এসেছি? আখিল বলে, মায়ের কল না, ওই জন্য কাট
হাঁটতে পারি না, না ধরলে কেমন জানি আমার ভয় করে। সায়নী বলে কেন? আখিল বলে একবার বাবার হার্ট অ্যাটাক আসছিল, সেই সময় আমি বন্ধুদের সাথে ছিলাম, মা অনেকবার আমাকে ফোন করেছিল কিন্তু আমি ধরিনি, সেই দিন মা একাই সব কিছু করছিল, সেদিন কলটা না ধরে আমি অনেক বড় অপরাধ করেছিলাম, এরকম আমার মনে হয়, তাই এখন মায়ের কল আসলে না ধরে থাকতে পারি না। শুনে সায়নী মুহূর্তে মুহূর্তে ইমোশনাল হয়ে পড়লো। তার এই ব্যাপারে যত অভিযোগ ছিল সব নিমিশেই শেষ হয়ে গেল। তো হানিমুন সেরে বাড়ি আসে, তারপর সায়নী নিজের কেরিয়ারে ধ্যান দিতে চায়, কিন্তু আখিল তার সাথে এতটাই পাগলামো শুরু করে দেয় যে সায়নীর কেরিয়ার তো দূরের কথা, তাকে ঠিক করে কাজও করতে দিত না। তো একদিন সায়নীর ম্যানেজার সায়নীকে বলে যে কাল মিল্কি স্টারের লোক আসবে, তাই সেদিন যেন কোনোভাবে আখিল এখানে না আসতে পারে, কিন্তু তখনই আখিল তার বন্ধুদের নিয়ে হাজির। তো সায়নী এটা দেখে ডিস্টার্ব হয়ে যায়, আর এই ডিস্টার্বের কারণে সায়নীর মিল্কি স্টার পাওয়া হলো না, তাই সায়নীকে জব থেকে বের করে দেওয়া হয়। বাড়িতে এসে কান্না করতে করতে আখিলকে বলে আমি মিল্কি স্টার পেলাম না এবং আমাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে। শুনে আখিল সরি বলে, কিন্তু সরি বলে তো এখন আর কিছু হবে না। আখিলের মজাক মস্তি করা এতটা বেড়ে গিয়েছিল যে সায়নীকে সেটা ডিস্টার্ব বলে মনে হতো, তাই সায়নী ঠিক করে যে সে আর তার সাথে থাকবে না, তাই সে ডিভোর্সও চেয়ে নেয়। এই কথা শুনে আখিল শক হয়ে যায়, তার মজাক মস্তি করা মনটা যেন দুঃখে ভরে যায়, কিন্তু সায়নীকে সে আটকায় না, কথা মতো তাকে ছেড়েও দেয়। আখিলকে ছেড়ে সায়নীকেও অবশ্য খারাপ লাগে, কিন্তু তার স্বপ্নকে লক্ষ্য রেখে সে চলে যায় মুসুরিতে নতুন একটি হোটেলে। সেখানে পরিচয় হয় এই ছেলেটির সাথে, ছেলেটির নাম গুরবীর, সে এই হোটেলের মালিক। তো তারা দুজনে একসঙ্গে সময় পার করতে করতে তাদের দুজনের মনের মধ্যেও একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আর এদিকে আখিল সায়নীকে ভুলে গিয়ে অন্য মেয়েদের সাথে লটরপটর করে ছবি ইন্টারনেটে পোস্ট করে, আর এইসব ছবি সায়নী দেখতে পেয়ে মনের রাগে গুরবীরের সাথে ইন্টিমেট হয়ে যায়। তারপর সে রুমে আসলে দেখি আখিল তার রুমের ভিতর ঢুকে আছে। তাদের বিয়ে হওয়া 1 বছর পূর্ণ হয়ে গেছে, তাই সে কেক নিয়ে অভিনন্দন জানাতে এসেছে। আখিল বলে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে ঠিকই, কিন্তু তবুও তাকে এখনও ভুলতে পারছে না, তাই তাকে আবার জীবনসঙ্গী করতে চাই। তখন সায়নী বলে তাহলে প্রতিদিন অন্য অন্য মেয়েদের সাথে যে ছবি পোস্ট করো সেগুলো কি? আখিল বলে আমি ভাবছিলাম এইসব দেখলে তোমার হিংসা হবে আর তুমি আবার আমার কাছে ফিরে আসবে। তো তাদের দুজনের মন আবার মিলে যায় এবং সায়নী আবার আখিলের সাথে ইন্টিমেট হয়ে যায়। সিন চলে আসে 6 সপ্তাহ পর। সায়নী আজ প্রেগনেন্ট, কিন্তু কার দ্বারা প্রেগনেন্ট সেটা সে বুঝতে পারছে না, কারণ সেই রাতে সে দুজনের সাথেই ইন্টিমেট হয়েছিল। তার মাসি বলে তাহলে এই ব্যাপারটা তোর বম হয়ে মাথায় ফাটুক, তার আগে অপারেশন করে নে, কিন্তু সায়নী এতে রাজি হয় না। তখন ডাক্তারবাবু শুক্রাণু টেস্ট করার কথা বললে সায়নী এতে রাজি হয়ে যায় এবং তাদের কাছে গিয়ে জানায় যে সে প্রেগনেন্ট, কিন্তু বাচ্চার বাবাকে তা জানার জন্য তাদের শুক্রাণু টেস্ট করতে হবে। আখিল শুনে থ মেরে যায়। তখন সায়নী আখিলকে গুরবীরের কথা জানায় এবং গুরবীরকে আখিলের ব্যাপারে জানায়। তো টেস্ট দেওয়ার জন্য আখিল মুসুরিতে চলে আসে, সেখানে তার গুরবীরের সাথে দেখা হয়ে যায়। তখন তারা একে অপরকে চিনতে পেরে তারা সেখানে ঝামেলা শুরু করে দেয় বাচ্চার আসল বাবাকে তা জানার জন্য, কিন্তু তখনই তারা সায়নীকে দেখতে পেয়ে চুপ হয়ে যায়। সিন চলে আসে ডাক্তারের রুমে, তাদের দুজনের মনের রাগ এখনও কমেনি, আর এদিকে সায়নী রিপোর্ট জানার জন্য অধৈর্য হয়ে যায়। তখনই ডাক্তার এন্ট্রি নেয়। সায়নী জানতে চাইলে ডাক্তার আশ্চর্য হয়ে বলে তোমার সাথে যা হয়েছে তা 1 লাখ মানুষের মধ্যে, না 1 কোটি মানুষের মধ্যে একজনের হয়ে থাকে। তো তারা এই কথার কিছু মানে বুঝতে পারে না, তাই সায়নী আরও ভালোভাবে জানতে চাইলে ডাক্তার বলে তার যমজ সন্তান হয়েছে, কিন্তু এই কেসটা অন্যরকম, আর এই ঘটনার নাম হেটেরোপ্যাটার্নাল সুপারফেকেন্ডেশন, মানে দুইজনেই বাবা হয়েছে। শুনে তো সবাই থ মেরে যায়। এখন তাদের চিন্তা বাচ্চাগুলো কার সাথে এবং কীভাবে থাকবে। তখন সায়নীর মাসি তাকে বচ্চন স্যারের মতো করে 4টা অপশন দেয়। অপশন এ, তারা সবাই মিলে একসঙ্গে হাসি খুশিভাবে থাকবে। অপশন বি, আখিল আর সায়নী বাচ্চার সাথে একসঙ্গে থাকবে। অপশন সি, গুরবীর আর সায়নী বাচ্চার সাথে একসাথে থাকবে। আর অপশন ডি, 2 বাচ্চাই আলাদা আলাদা বাবার সাথে থাকবে। কিন্তু সায়নী বাচ্চা আলাদা আলাদা থাকবে এই অপশনে রাজি হয় না। তার মাসি জানতে চাই তাহলে কার সাথে সে থাকবে। তখন সায়নী বলে ব্যাপারটা এখন শুধু আমাকে নিয়ে না, বাচ্চাগুলোকে নিয়েও, তাই কে বেটার একজন বাবা হতে পারবে সেটা আগে দেখতে হবে। এদিকে আখিলের মা আখিলকে ফোন করে বলে যে বাড়িতে আসতে এতদিন লাগছে কেন, সায়নীকে নিয়ে সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তো এখন আখিল আর গুরবীর বেস্ট ফাদার হওয়ার কম্পিটিশনে লেগে পড়ে। সায়নীর সামনে অবশ্য তারা মিলেমিশে থাকার ভান করলেও সায়নীর আড়ালে তাদের দুজনের শত্রুতা লেগেই থাকে। তো এইভাবে চলতে চলতে একদিন সায়নী তার মিল্কি স্টারের জন্য পরিচর্যা করছিল, ঠিক সেই সময় দরজায় কে যেন নক করে। সায়নী দরজা খুললে দেখে তার পরিবারের লোকজন এবং এই ছেলেটিকে চিনতে পারলেন, ওই যে প্রথমের দিকে দেখেছিলাম হারমান সাথীজা, তো তাকে নিয়ে সায়নীর মা বাবারা এসেছে তার সাথে সায়নীর আবার বিয়ে দিয়ে তার ঠিক করার জন্য। সায়নীর একবার বিয়ে হয়েছিল, এই ব্যাপারে অবশ্য হারমান সাথীজা জানে, কিন্তু তাকে ভালোবাসে তাই তাকে বিয়ে করতে আপত্তি করে না। ও আরেকটা কথা, সায়নীর বাবা মারা সায়নীর প্রেগনেন্সির ব্যাপারে কিছু জানে না, তাই তো সায়নীর এখন এখানে বিকট সমস্যা হয়ে দাঁড়াবে। সে কিছু ঢিলাঢালা পোশাক পরে তার পেটটাকে ঢাকাতে চায়, কিন্তু সেভাবে কি ঢেকে রাখা যায়? হলো যেটা ভেবেছিলেন সেটাই। তার মা কথা বলতে বলতে পেটটি দেখতে পেয়ে যায়। তার মা বলে তুমি আমাকে বলোনি কেন এই ব্যাপারে? ঠিক তখনই আখিল হাজির। সায়নীর মা বুঝতে পারে তারা দুজনে আবার এক হয়ে গেছে। তো আখিলকে দেখে হারমান সাথীজাও কিছু বলতে চায়, কিন্তু তাকে যাতা বলে বুঝিয়ে দেয়। ঠিক তখনই আবার হাজির হয়ে যায় এই গুরবীর। সায়নীর পরিবার কে হয় জানতে চাইলে আখিল বলে সায়নীর বস, তাদের মিটিং আছে ওই জন্য এসেছে। তো গুরবীর তাদেরকে হোটেলে নিয়ে যেতে চাইলে বের হতেই দেখে আখিলের মা এবং গুরবীরের দাদা ঠাকুর। তো সায়নীর ব্যাপারটা এখন তাদের সবাইকে জানায়। শুনে তো তার বাবা রেগে যায় এবং হারমানকে সরি বলে। তখন আখিলের মা বলে ওদের দুজনের মধ্যে কি হয়েছে আমি জানি না এবং আমরা এর মধ্যে পড়বও না, আমার শুধু আমাদের বাচ্চা চাই বাস। কিন্তু গুরবীরের দাদা ঠাকুর বলে যে
দুইটা বাচ্চাই তোমরা রাখো, ওই বড় হওয়া পর্যন্ত যত খরচ লাগবে সব আমরা দেবো। সারণী বলে ওঠে, এটা আপনি কি বলছেন, পালন করবে মানে? গুরবীর তখন তার দাদা ঠাকুরকে বোঝায় যে এর মধ্যে একটা আমারও বাচ্চা আছে, আমাদের রক্তের বংশ আছে। সারণী তখন রেগে গিয়ে বলে ওঠে যে আমার বাচ্চা কি করছো তোমরা? হ্যাঁ, আমি আগেই বলেছিলাম যে বাচ্চা আলাদা আলাদা থাকবে না। ঠিক তখনই সারণীর পেটে ব্যথা উঠে যায়। সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে আসে। তারপর তারা দুইজনে ডাক্তারকে জিজ্ঞেস করে যে সারণী সুস্থ আছে কিনা। ডাক্তার তাদের জোর গলায় বলে যে আমি ডাক্তার, জাদুকর নই, আইসিইউ এর মধ্যে আছে, টেস্ট করতে হবে, তারপর জানা যাবে। আর আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে টুইন্স প্রেগনেন্সি জটিল হয়, সেই জন্য তাকে কোনো কিছুভাবে প্রেশার দেওয়া যাবে না। কিন্তু তোমরা তো। সিন চলে আসে ডাক্তারের চেম্বারে। ডাক্তার বলে যে সারণীর টেস্ট রিপোর্ট এসে গেছে, কিন্তু সেই রিপোর্ট অনুযায়ী তার যে সাধারণ চিকিৎসা আছে সেটার ফয়সালা আমি করতে পারবো না। আখিল বলে ওঠে যে কি হয়েছে, সারণী বাচ্চা ঠিক আছে তো? ডাক্তারবাবু তখন একটা ছবি দেখে বলে যে আখিলের বাচ্চা সুস্থ আছে, কিন্তু গুরবীরের বাচ্চা প্রতিদিন কমজোর হয়ে যাচ্ছে, আর এই কমজোরের কারণে গুরবীরের বাচ্চার মৃত্যুও হয়ে যেতে পারে যদি অপারেশন করে ডেলিভারি না করা হয়। গুরবীর বলে তাহলে করো ডাক্তারবাবু, কিসের জন্য অপেক্ষা করছো? আখিল বলে ডাক্তারবাবু সারণী সুস্থ থাকবে তো? ডাক্তারবাবু বলে যে সারণী সুস্থ থাকবে, কিন্তু এইভাবে ডেলিভারি হাই রিস্কের হয়, এর সাথে আখিলের বাচ্চারও জীবন যেতে পারে। এইভাবে একজনের বাচ্চা বাঁচানোর জন্য দুই বাচ্চারই জীবন যেতে পারে। ডাক্তার বলে যে এই জন্য আমার এই কাগজে দুটি বাচ্চার বাবাকে সই দিতে হবে। গুরবীর তো সই দিয়ে দেয়, কিন্তু আখিল ভাবতে থাকে। ডাক্তারবাবু বলে যে যদি অপারেশন করা হয় তাহলে দুটি বাচ্চার বাঁচার 50-50 চান্স আছে, আর যদি না করা হয় তাহলে গুরবীর বাচ্চাটা বাঁচবে না। আখিলের মনে পড়ে সারণী চেয়েছিল যে দুটি বাচ্চাই যেন একসাথে থাকে, তাই আখিলও সই দিয়ে দেয়। আর ডাক্তারবাবুকে বলে তিনি যেন বাচ্চাগুলোকে আখিলের বাচ্চা গুরবীরের বাচ্চা বলে না ডাকে, এই দুইটি বাচ্চাই সারণীর হয়। আখিল আর গুরবীর মনের শত্রুতা থেকে তারা বন্ধুত্বে পরিণত হয়ে যায়। যেখানে তারা আমার বাচ্চা করে মতো, সেখানে তারা দুইটি বাচ্চাকেই আপন করে নেয়। তো কথা মতো অপারেশন হয়, ডাক্তারবাবু বেরিয়ে আসে, বলে দুটো বাচ্চাই ঠিক আছে, মেয়ে হয়েছে এবং সারণীও সুস্থ আছে। তারপর তারা দুই বাবা মিলে বাচ্চাগুলোকে মন ভরে দেখে এবং একে অপরকে ইমোশনালের সাথে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে আখিল সারণীর কাছে যায় এবং বলে তোমার আর বাচ্চার এখন সুস্থ থাকা প্রয়োজন, তাই আমি বলছি তুমি গুরবীরের সাথেই তার হোটেলে থেকে যাও, এখানেই তুমি সেফ থাকবে, আর আমি তো আছি। আখিলের মজাক মস্তি করা মনটা কখন যেন পাল্টে যায়। সারণীকে বলে আগে তোর সাথে থেকে যে খুশি অনুভব করতাম ওইটাকেই আমি ভালোবাসা ভাবতাম, কিন্তু আমি ভুল ছিলাম, এখন আমি সত্যি সত্যি তোকে ভালোবাসি বলে আখিল সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখতে পারি সারণী মন ভরে তার বাচ্চাগুলোকে দেখছে। তখন গুরবীর এসে সারণীকে বলে যে আখিল এই দুটি বাচ্চারই জীবন বাঁচিয়েছে। সারণী অবাক হয়ে বলে জীবন বাঁচিয়েছে মানে? গুরবীর ডাক্তার মিলে তখন যা হয়েছিল সব কথা সারণীকে বলে। গুরবীর বলে যে আমার থেকে ওই বেশি তোমাকে আর বাচ্চাদের ভালোবাসতে পারবে। শুনে সারণী ছুটে গিয়ে বাচ্চাগুলোকে দেখে আর অঝরে কান্না করতে থাকে। সিন চলে আসে হোটেলে, আর আজকে আবারও সালনের মিলে কিস্টারের প্রতিযোগিতা। সারণীকে জজরা প্রশ্ন করলে সারণী এবার সুন্দরভাবে উত্তর দেয় এবং বিজয়ী হয়ে যায়। আজকে অ্যাওয়ার্ড দেওয়ার দিন, তাই হোটেলের মালিক মানে গুরবীর ও সারণী দুইজনকেই থাকতে হবে। কিন্তু গুরবীর সেখানে তার পুরনো গার্লফ্রেন্ডকে দেখতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সারণী তখন আখিলকে বলে যে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য গুরবীরকেও থাকতে হবে, তুমি যেইভাবেই হোক তাকে নিয়ে এসো। আখিল তখন গুরবীরের কাছে গিয়ে তাকে মানায় যে একবার আমার জন্য তার এই স্বপ্নটা ভেঙেছে, তাই আজকে কোনো মতে হাতছাড়া হতে দেওয়া যাবে না বলে গুরবীরকে মানিয়ে নেয়। আজকে সালনী অ্যাওয়ার্ড পেল এবং তার স্বপ্ন পূরণ হলো। গুরবীরের তার পুরনো গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় এবং তারা আবার এক হয়ে যায়। আখিল বাচ্চাগুলোর সাথে খেলা করছিল, তখন শালিনী তার কাছে আসে। শালিনী এবার তাকে প্রপোজ করে এবং বলে আমার ক্যারিয়ারের জন্য তোমার ভালোবাসা দেখতে পারিনি, কিন্তু তবুও সবসময় তুমি আমার সাথেই থেকেছো। এখন আমি বুঝতে পারছি তুমি কতটা আমায় ভালোবাসো। তুমি কি আরেকবার আমাকে বিয়ে করবে? এবং এইভাবেই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদেরকে গল্পটা কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে একটা লাইক করে যাবে। ফিরে আসছি নতুন একটা গল্পে।